যোধপুর। এই নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে নীল রঙে রাঙানো একটা শহর। ব্লু সিটি নামে খ্যাত এই শহর যেন একটা রূপকথার পাতা থেকে উঠে আসা গল্প। তবে যোধপুর মানেই কি শুধু ব্লু সিটি? এ শহরের অতিকায় কেল্লা, প্রাচীন ইতিহাস এবং রাজকীয় সংস্কৃতি, এই সব কিছুর মেলবন্ধনে যোধপুর যেন একটা জাদুকরী অভিজ্ঞতা। তাই আজ তোমাদের ঘুরে দেখাবো সেই যোধপুর, যা ব্লু সিটি ছাড়াও নিজের মধ্যে লুকিয়ে রেখেছে আরো অনেক কিছু। সেই ব্লু সিটির গলিগুলো দিয়ে হাঁটতে হাঁটতে ফাইনালি আমরা পৌঁছালাম ফোর্টের সামনে। চলো এবার টিকিট কাটিয়ে নিয়ে ঢুকি ফোর্টের ভেতর। 200 টাকা করে টিকিট চার্জেস, আর সিনিয়র সিটিজেনদের জন্য 100 রুপিস। আর এখানে না একটা ওই অডিও গাইড পাওয়া যাচ্ছে, সব ল্যাঙ্গুয়েজেসই অ্যাভেলেবেল আছে। 180 টাকা, আর যদি আপনি সিনিয়র সিটিজেন হন তাহলে 120 টাকা লাগবে। তো এরকম 500-600 দিয়ে গাইড না বুক করে এই অডিও গাইডও নিতে পারেন। এই মেহরানগড় ফোর্ট নির্মাণ করেন রাঠোর বংশের রাজা রাও যোধা 1459 খ্রিস্টাব্দে। শুরুতেই পেরোলাম জয়পোল। 1806 খ্রিস্টাব্দে জয়পুর কর্তৃক আক্রমণের সাক্ষ্য বহন করে চলেছে এই সিংহদ্বার। আমরা জয়পোল পার করেই আসলাম। দেখলে সেখানে ক্যাননের দাগ, মানে সেই ক্যানন গোলা যে চালানো হয়েছিল সেই দাগ তোমরা দেখতে পেলে। আর সেই জয়পোল পেরিয়েই আমরা এখন আরো ভেতরের দিকে ঢুকে যাচ্ছি। আমরা আরও ভেতরের দিকে এগিয়ে এসে প্রথমে দেখলাম ব্রহ্মপুরী। ব্রহ্মপুরী মানে সেই জায়গা যেখানে ব্রাহ্মণরা, রাও যোধার সাথে যে ব্রাহ্মণরা এসেছিলেন এখানে, তাদের থাকার জায়গা। এবং সেই ব্রাহ্মণদের থাকার জায়গাগুলো হতো নীল রঙের। এই নীল রঙ শুধু ঠান্ডা রাখার জন্যই না, সাথে ইউজ হতো পোকামাকড় তাড়ানোর জন্য। এবং এই যে আমরা তো ব্লু সিটির ভেতর দিয়ে এলাম, তো এই নীল রঙগুলো কিন্তু ব্রাহ্মণদেরই হতো, মানে এই রং দিয়ে কাজটাও চেনা যেত। আর সেই ব্রহ্মপুরী থেকে এগিয়ে এসে দেখলাম রাওজি কা ফলসা। এখানকার এক তন্ত্র সাধক রাওজিকে মানে অভিশাপ দিয়েছিলেন যে এই যোধপুর এরিয়া জলকষ্টে ভুগবে, তীব্র জলকষ্টে ভুগবে আর কি। তো সেই জলকষ্ট থেকে রেহাই পাওয়ার জন্য তিনি নরবলি দিয়েছিলেন। রাজা রাম বলে একজন সেই নরবলিতে অংশগ্রহণ করতে রাজি হয়েছিলেন। তারপর থেকেই সেই রাজা রামের সাথে রয়্যাল ফ্যামিলির বেশ ভালো একটা সম্পর্ক আছে এখনও সেই রাজা রামের ফ্যামিলির সাথে। তো এই সেই জায়গা রাওজি কা ফলসা, সেখানে সেই নরবলিটা দেওয়া হয়েছিল। ফোর্টের অন্দরমহলে প্রবেশ করার শেষ গেটটির সামনে পৌঁছতেই দেখতে পেলাম এই হাতের ছাপগুলি, এবং অডিও গাইডের সাহায্যে এর ইতিহাস জানতে পেরে সত্যি বলতে অবাকই হয়েছিলাম আমরা। এরা সবাই সিঁদুরের ছাপ দিয়ে দিয়ে সতী হতে যেত। এটা সব বিধবাদের হাতের ছাপ। হ্যাঁ, এখানে এখানে ছাপ দিয়ে পুরো একদম রানীর মতো ড্রেস পরে পালকিতে চড়ে সব লোকালয়ের মধ্যে দিয়ে যেত একটা মন্দিরে, দিয়ে ওখানে চিতা উঠে যেত হাতে গীতা নিয়ে। যাই হোক, শেষ গেট পেরোতেই যা চোখে পড়ল তা যেন আরও অবাক করেছিল আমাদের। স্যান্ডস্টোনের ওপর এই সূক্ষ্ম ভাস্কর্য, প্রথম দেখাতেই যেন প্রেমে পড়েছিলাম আমি এই ফোর্টে। আলাদাই দেখতে ফোর্টটা, মাই গুডনেস, এত সূক্ষ্ম কাজ না ফোর্টটাতে, মানে অসাধারণ দেখতে। আমার তো এটা সব থেকে বেস্ট ফোর্ট লাগছে, এত ডিটেলিংয়ে কাজ করা, ওয়ার্থ ইট। এইটুকু ঢুকে আমার মনে হচ্ছে ওয়ার্থ ইট 200 রুপিস। এত সুন্দর কাজ করা ফোর্টটা, বেস্ট ফোর্ট। ফোর্টে ঢুকে আমরা সবার প্রথম চলে যাব দৌলতখানায়, যেখানে রয়েছে একটি মিউজিয়াম। তবে দৌলতখানায় ঢোকার আগেই দেখতে পেলাম শ্বেত পাথরের তৈরি এই সিংহাসন। আমার পেছনে যারা দেখতে পাচ্ছ সেখানে রাজাদের রাজতিলক হয়। লাস্ট হয়েছিল 1952 খ্রিস্টাব্দে। এখনকার যিনি রাজা তার পেছনে ছবিও আছে। তিনি যখন 4 বছর বয়সে ছিলেন তখন তার রাজতিলক হয়।
কারণ তার বাবা বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়, সেই কারণে 4 বছর বয়সে তার এখানে রাজতিলক হয়। এই সিংহাসন দেখেই চলে গেলাম দৌলতখানায়। আমরা এখন ঘুরে বেড়াচ্ছি দৌলতখানার মধ্যে দিয়ে। মানে দৌলতখানায় ঢুকেই যেটা দেখলাম, এই রাঠোরদের লুট করে আর একটা পালকি, এটাকে মহাডোলওয়ালা বলা হয়, মানে পালকিদের মহল আর কি। এখানে গুজরাটি আর মুঘল সাম্রাজ্যের শিল্পশৈলীর একটা মেলবন্ধন দেখা যায়। গুজরাটের যে মুঘল শাসক ছিলেন আর কি, গুজরাটে যার পোস্টিং ছিল তার পালকি এটা। এনারা গিয়ে লুট করে হ্যাঁ, লুট করে নিয়ে 12 জন লাগতো এই পালকিটাকে তুলে নিয়ে যেতে। এছাড়াও সেখানে ছিল আরও নানান ধরনের পালকির সম্ভার। দেখেছিলাম রাজপুতি রাজাদের ব্যবহৃত নানান অস্ত্রশস্ত্র। এই মিউজিয়ামেই জানতে পেরেছিলাম মিনিয়েচার পেন্টিংসে ব্যবহৃত নানান টুলসের ব্যাপারে। এই সব মিনিয়েচার পেন্টিংগুলো সব বুন্দির লোকেরা করেছে। তোমরা নিশ্চয়ই বুন্দির ভিডিওটা দেখেছো। বুন্দির এই মিনিয়েচার পেন্টিং কি বিখ্যাত, যদি না দেখে থাকো এক্ষুনি দেখে আসো আমাদের বুন্দির ভিডিও। এবং এখানে দেখেছিলাম বিভিন্ন অ্যান্টিক কিউরিওস। আমি যদি রানী হতাম এরকম কি কসমেটিক্স বক্স পেতাম? মাই গড, এত দারুণ। একতলায় মিউজিয়াম দেখা শেষে এবার আমরা চলে যাব দোতলায়। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তাঁবু, হ্যান্ডমেড তাঁবু। উপরের ছাদের জন্য দেখো আছে, সাইডে দেওয়ালের জন্য কাপড়, নিচে বিছানার জন্য কার্পেট, আর পুরোটা হাতে সেলাই করা। মানে কয়েক মাস লেগে যেত এগুলো সেলাই করতে। এগুলো বিয়ে বাড়িতেও কাজে লাগতো, ইভেন যখন যুদ্ধ করতে যেত, রণে যুদ্ধ হবে, সৈনিকদের থাকতে হবে, তার জন্য এই তাঁবু ইউজ করা হতো। আর দক্ষ কারিগরের একটা দল ছিল যারা একদম নিখুঁতভাবে এই কাজগুলো করে। আর তার পাশেই আছে এই শীষমহল, এটা কিনা ছিল অজিত সিং রাজা এখানকার 1679 থেকে 1724 যে এখানে রাজত্ব করেছিলেন অজিত সিং, তার এটা স্মরণ কক্ষ ছিল। শীষমহল দেখে 3 তলায় উঠতেই দেখতে পেলাম ফুলমহল। আমার পেছনে দেখতে পাচ্ছ ফুলমহল। এই যে ফুলমহলটা দেখলে, এটা ছিল মুজরাখানা বলছে, মানে এখানে কবিতা শোনাতেন, নৃত্য পরিবেশন করতেন নর্তকীরা, গীত পরিবেশন করতেন গীতিকাররা, গায়করা। সারা রাত নাকি কেটে যেত এখানে সবার নিজেদের কলা প্রদর্শন করতে করতে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, ঘরটার বিশেষত্ব হলো ভারতের যত রকমের আর্ট ফর্ম আছে তার ছোট্ট ছোট্ট একটু একটু করে নিদর্শন পাওয়া যায় এখানে। ভাবা যায় গোটা দেওয়াল জুড়ে 24 ক্যারেট সোনার ছবি আঁকা। তৎকালীন ভারতের অর্থনীতি কতটা মজবুত ছিল তারই সাক্ষ্য বহন করছে ফোর্টের এই অক্ষত কামরাগুলি। ফুলমহল দেখা শেষে পৌঁছলাম আমরা 3 তলার ছাদে, যেখান থেকে পাওয়া যাচ্ছিল যোধপুরের একটি 360 ভিউ। আর ছাদের অপর প্রান্তের এই ঘরটি হলো মহারাজা 33তম রাঠোর শাসক মহারাজা তখত সিংয়ের কামরা, মানে পার্সোনাল কামরা, সাথে মনোরঞ্জনের ব্যবস্থা ছিল। এবং এখানে ইংরেজদের যে আগমন হয়ে গেছে অলরেডি, মানে 1873 সালে তিনি মারা যান, তো তার আগে যে ইংরেজদের আগমন হয়ে গেছে সেটা এই ছাদ থেকে দেখা যায়। দেখো ছাদে ক্রিসমাস বলস দেখা যাচ্ছে, যেগুলো ইংরেজদের প্রতীক। আর এছাড়া এখানে গোটা দেওয়ালে ইউরোপিয়ান বিভিন্ন মহিলার ছবি, এমনি প্রেম কাহিনী এবং বিভিন্ন দেবদেবীর ছবি দিয়ে পুরোটা একদম মানে খচিত আর কি। ফোর্টের এই অংশটি দেখে নিচে নেমে এবার আমরা চলে যাব ফোর্টের অন্য আরেকটি অংশে। এটি মতিমহল। দৌলতখানার মতো এখানেও লক্ষ্য করা যায় স্যান্ডস্টোনের ওপর সূক্ষ্ম ভাস্কর্য। আমরা এখন আছি মতিমহলে। সবাই রাজা সুর সিং এর এখানে দরবার বসত, পাবলিক, নিজের ফ্যামিলি সবার সাথে তিনি এখানে দরবারে বসতেন। এখানে কারা থাকতো? এখানে রানীরা 5 জন, মানে 5টা ছোট ছোট ব্যালকনি করা আছে, গুপ্ত ব্যালকনি। এটা দেখে মনে হচ্ছে স্টাইল, কিন্তু এখানে ব্যালকনি আছে যেখানে রানীরা থাকতো এবং এখান থেকে বাইরের দিকে নজর রাখতো। এটা রাজার জন্য খুব একটা হেল্প হতো কিন্তু।
থেকে কম গাইডের টাকা দিয়ে সব থেকে ভালো একটা গাইডের ট্যুর পেলাম। মানে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে অডিও সিগন্যাল, মানে অডিওর নাম্বার দেওয়া আছে, সেই অডিও দেখে দেখে মানে আমরা পুরো মুখস্থ হলো গোটা ফোর্টটা। প্রিয়াঙ্কা, এই গাইডের ব্যাপারটা নিয়ে কিছু বলতে চাস? হ্যাঁ, মানে যেখানে এরকম অডিওগুলো থাকবে না, অডিও গাইড, সেগুলো নিয়ে নিও, কারণ কি গাইডকে তোমাকে অ্যাটলিস্ট 300 থেকে 400 টাকা তো দিতেই হচ্ছে। তো তার থেকে ভালো এখানে আসো, গাইডে অডিও গাইডটা নাও 180 টাকা এখানে, আর বাকিগুলো তো আই থিঙ্ক 200 টাকার মধ্যেই হবে। তো নিয়ে নিজে নিজে শুনে পুরো ব্যাপারটাকে বুঝে নাও, আর ভালো করে তো ডেসক্রাইবও করা যাবে, ইন ডিটেলস ডেসক্রাইব করা মানে গাইড যে অল্প অল্প করে বলে, কিন্তু এখানে আমি ইন ডিটেলস শুনতে পাচ্ছি। ইনফ্যাক্ট ওটার পিছনে আরও কোনো স্টোরি থাকলে সেটার জন্য এত প্রেস করো যদি তুমি শুনতে চাও, বলে আরও ডিটেলসের স্টোরি। ইনফ্যাক্ট রাজাদের নিজেদের গলায়, রাজারা নিজেরা বলছে যে আমরা এই করেছিলাম ওই করেছিলাম, ওদের গলাগুলো রেকর্ড করা, মানে ভয়ঙ্কর ইন্টারেস্টিং। তারপরে এই যে এই কি ফুলমহলে ঢুকলাম, ফুলমহলে একটা গান বাজিয়ে দিল পিছনে, সেখানে একটা কোন রাগ বাজছে সেটা বলে দিল, সেটা মানে এইখান থেকে উৎপত্তি, এইসব মানে ভয়ঙ্কর ডিটেলস। এই ডিটেলস গাইড দিতে পারবে না। তুমি এই অডিও, মানে তুমি যদি আসছো তাহলে এই অডিও গাইডটা নাও বেস্ট, আর ঘুরে নাও, ফ্যামিলিকেও এখানে কানে শুনে ফ্যামিলিকেও ভাবে করে বলতে থাকো, দারুণ। ওই যে পেছনে দেখতে পাচ্ছি আমার মেহেরানগড় ফোর্ট, ওটা দেখে আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলের সামনে, অর্থাৎ ঘন্টাঘরের সামনে। আর এসে খুব খিদে পেয়েছে। এখানে দেখছি একটা শ্রী মিশ্রীলালের হোটেল আছে, কচুরি টচুরি পাওয়া যায়। চলো দেখি কেমন হয়, বাইরের থেকে তো ঠিকঠাকই লাগছে, ভেতরে গিয়ে দেখি কেমন লাগে, চলো। আচ্ছা, আমরা আছি মিশ্রীলালে, যেটা 1927 খ্রিস্টাব্দে বানানো হয়েছে, মানে বহু পুরনো একটা দোকান। আর 2 বছর পরে 100 বছর কমপ্লিট হবে, সেরকম একটা দোকানে এসেছি, দেখি টেস্ট কেমন হয়। ভালো টেস্টি খেতে, বিশাল কতটা ডাল ভরা আছে, এক দলা ডাল। ব্রেকফাস্টে করতে খাই, আমরা যে ব্রেকফাস্টে লাঞ্চে খাচ্ছি। তাহলে আমরা খেলাম মাওয়া কচুরি, যেটা পিস 60 টাকা, এমনি ডাল কচুরি এত বড়, লুচির মতো বড়, 24 টাকা, আর লস্যি 50 টাকা, তাই তো? টোটাল আমাদের 4 জনের কত টাকা বিল হলো তাহলে? 4 জন খেয়ে পেট ভরে গেল, 316 টাকা বিল হলো। নাইস, বাবা প্রচুর খেয়ে নিয়েছি। অ্যানিভার্সারির সকালে আমরা চলে এসেছি আবার সুন্দর যোধপুরের একটা মিষ্টির দোকানে, যোধপুর মিষ্টির জন্য বিখ্যাত, তো মিষ্টি খাবো। হ্যাপি অ্যানিভার্সারি। ইয়েস, হ্যাপি অ্যানিভার্সারি। রাজস্থানে এসে যদি কিছু ভালো লাগছে না, কি খাবে ভাবছো, কচুরি কিন্তু অবশ্যই ট্রাই করো। এখানে সবাই বলে কচুরি, তো কচুরি কিন্তু তোমাদেরকে ট্রাই করতেই হবে, দারুণ খেতে। মানে একটা 30 টাকা দিয়ে খেয়ে নেবে, প্রায় 4-5 ঘন্টা তোমার কেটে যাবে, খিদে পাবে না। বিশাল বড়, মানে 30 টাকায় পুরো পেট ভরে যাবে, মাই গড। ব্রেকফাস্ট শেষে আবার শুরু হলো আমাদের ঘোরা। এবার আমরা দেখবো, যেটা বাড়ির কাছে সবসময় বলে বাড়ির কাছে জিনিসে যাওয়া হয় না, সেরকমই হচ্ছে আমাদেরও। হোটেলের পাশেই আমাদের ঘন্টাঘর, কিন্তু ঘন্টাঘরটাই ঠিকভাবে দেখা হয়নি, তা এখন চলে এসেছি আমরা ঘন্টাঘর দেখতে। এখানে ভারতীয়দের জন্য 25 টাকা, আর বিদেশিদের জন্য কত? 100 টাকা। 100 টাকা। তো আমরা 25 টাকা দিয়ে টিকিট কেটে ওপরে উঠবো, ওপরে উঠে যাই। তো চলো যাওয়া যাক। এখানে রাজা সর্দার সিং 1910 খ্রিস্টাব্দে প্রথমে এই সর্দার মার্কেটটা তৈরি করেন এখানে। তারপরে উনি
ব্রিটিশ শাসনকালে এই মার্কেট তৈরি করার পরে এখানে একটি ঘন্টা ঘর তৈরি করেন। এই ঘন্টা ঘর তৈরি হতে সেই সময় 3 লক্ষ টাকা লেগেছিল। ঘড়িটারই দাম সেই সময়কার মানে দাম নিয়েছিল সেই সময়ে 1 লক্ষ টাকা, ভাবা যায়। আর এই যে ঘড়িটা লন্ডন থেকে আনা হয়েছিল। ঘড়িটা লন্ডনের লুন্ড অ্যান্ড ব্লকলি বলে একটা কোম্পানি আছে, সেই কোম্পানি এই ঘড়িটা নির্মাণ করেছিলেন। ওপরটা তো বন্ধ, মানে জানলাগুলো বন্ধ আছে, কিন্তু এটাই তো ঘড়ি, এটা খোলা কী করে থাকবে। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এখানে হচ্ছে এই যে ঘড়িটা যেটা চলছে সেই মেশিনটা অদ্ভুত দারুণ লাগছে, যে নর্ডিতে ফিরে গেছি মনে হচ্ছে। ওইখানে আমি এরকম একটা ক্লক টাওয়ার দেখেছিলাম। $1910 এই ঘড়িটা লাগানো হলো, এরম না কিন্তু যে লাগিয়ে দিয়েছে তারপরে ঘড়িটা চলে না, যেরকম আমরা দেখেছিলাম লখনৌতে। ঘড়িটা যখন থেকে লাগানো হয়েছিল মিস্টার ইকবাল তিনিই ঘড়িটা দেখাশোনা করতেন। তো তারপরে বংশ পরম্পরায় তারই সব বংশধরেরা এই ঘড়ি দেখাশোনা করেন। ওপরে মিস্টার ইকবালের ফ্যামিলির অফিস আছে, মানে যিনি আর কি বসবেন ঘড়ি পরিচালনা করবেন, কিন্তু তাকে তো দেখতে পেলাম না। তবে অসাধারণ একটা জিনিস দেখলাম, আর তার সাথে জুড়ে থাকা একটা ইতিহাসও আমরা জানতে পারলাম। তাহলে দেখা হয়ে গেল আমাদের ক্লক টাওয়ার। এবার দেখি আরও কি কি দেখতে পারি এই যোধপুর শহরে। আরও কি কি অপেক্ষা করছে যোধপুর আমাদেরকে সারপ্রাইজ করার জন্য। পেছনে দেখতে পাচ্ছি আমার ক্লক টাওয়ার। তাহলে ক্লক টাওয়ারকে পেছনে ফেলে রেখে আমরা সোজা এগিয়ে যাচ্ছি। এই যে সরদার মার্কেটের গেট আছে, এই গেট দিয়ে বেরিয়েই আমরা চলে যাব এখানে তুর্জি কা ঝলরা বলে একটা স্টেপওয়েল আছে, সেই দিকে। সাথে যাবে আমার, তোমরাও চলো তাহলে যাওয়া যাক। সরদার মার্কেটের যে গেটটা দেখালাম সেই গেটটা দিয়ে বেরিয়েই এই গলিতে পাবে সুন্দর সুন্দর সব রেস্টুরেন্টস, ক্যাফেস, স্টেজ। এই তুর্জি কা ঝলরা যাওয়ার পথে এই গলিটা পড়বে আর কি। তো তোমরা যদি একটু সুন্দর ভাইব নিতে চাইছো, অ্যাস্থেটিক ক্যাফেতে বসতে চাইছো, তাহলে এই তুর্জি কা ঝলরা যাওয়ার পথে যে গলিটা আছে ওই গলিতে আসতে পারো। আমরা চলে এসেছি তুর্জি কা ঝলরাতে। 1740 খ্রিস্টাব্দে মহারাজা অভয় সিংহের স্ত্রী মহারানী তুবরজি এই স্টেপওয়েলটি নির্মাণ করেন। সেই কারণেই এই স্টেপওয়েলটির নাম তুর্জি কা ঝলরা। রেন ওয়াটার হারভেস্টিং এর জন্যই মূলত এই স্টেপওয়েলটি নির্মাণ করা হয়। জায়গাটাতে কোনো টিকিট ফি নেই, সুন্দর শান্ত একটা জায়গা, সামনে জল, এনজয় করতে পারবে, একটু মানে কি বলবো লিজার টাইম কাটাতে পারবে। তো ইজিলি চলে আসতে পারো, ঘন্টা ঘরের থেকে একদম সামনেই আছে এই তুর্জি কা ঝলরা। যোধপুরের শেষ দিনটা এই তুর্জি কা ঝলরাতেই বেশ কিছুক্ষণ কাটিয়ে বিকেলের ট্রেন ধরলাম আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে।